নমস্কার, ট্রাইব টিভি চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদন। অর্থাৎ আমাদের এই চায়ের আড্ডা আজ পৌঁছে গেছে মালদাতে, মালদার খোয়ারা মোড়ে। আমরা প্রত্যেকটি জায়গায় যাচ্ছি, এলাকার মানুষের সাথে কথা বলছি, যারা গ্রাউন্ডে রয়েছেন, যে সমস্ত রাজনৈতিক কর্মীরা তারা কি ভাবছেন আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে, সে নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অনেকজন, রয়েছেন তৃণমূলের কাউন্সিলর রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতাও রয়েছেন। কথা বলবো ওনাদের সাথে, উন্নয়ন থেকেই শুরু করব। কি বলবেন আপনার এলাকার উন্নয়ন নিয়ে? দেখুন, পশ্চিমবাংলা তথা মালদা জেলায় বা মালদা ইংলিশবাজার শহরে বিগত 11 বছরে যে উন্নয়ন হয়েছে, বামফ্রন্টের 34 বছরের অপশাসনকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলী সরকার, মা মাটি মানুষের সরকার যেভাবে উন্নয়ন করেছে এবং 67টা প্রকল্পের মাধ্যমে প্রতিনিয়ত সমস্ত অংশের মানুষকে নিয়ে যেভাবে পরিষেবা প্রদান করছেন, তাতে আমরা নিশ্চিত যে আগামী যে আমাদের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল যথেষ্ট অ্যাডভান্টেজ আছে এবং তৃণমূলের কর্মীরা প্রতিনিয়ত আজকে 100 দিনের কাজ থেকে শুরু করে হোক, শিবিরে শিবিরে ক্যাম্প থেকে শুরু করা হোক, দুয়ারে সরকারে মানুষের উপস্থিতি করানোর থেকে হোক, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা যেভাবে মানুষের জন্য দিনরাত পরিশ্রম করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলমত নির্বিশেষে, আমরা মনে করি যে এই যে তাদের পরিষেবা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব পরিষেবা, সেই পরিষেবা মানুষের দুয়ারে রাজনৈতিক রং বিচার না করে যেভাবে পৌঁছে দিচ্ছেন, তার কিন্তু সুফল আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অবশ্যই তার মানে আপনি বলতে চাইছেন যে উন্নয়নের জোয়ারে বাংলা ভাসছে। হ্যাঁ, উন্নয়নের জোয়ারে ভাসছে। মানুষের যে বেসিক নিড, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চেষ্টাটা রয়েছে। কেন্দ্রের হাজার বঞ্চনা থাকা সত্ত্বেও 100 দিনের কাজ আটকে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দেওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি রাজ্য তহবিল থেকে যেভাবে 100 দিনের কাজের মজুরি আগামী 1 মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আর তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা তৃণমূল স্তরে যেভাবে পরিশ্রম করে দলমত নির্বিশেষে মানুষকে যে পরিষেবা প্রদান করছেন এবং যে হারে মানুষের দাবিকে পাড়ায় সমাধানের মাধ্যমে মানুষের কাছে যে দাবিগুলো কাজ হয়নি, যে কাজগুলোর কথা বলা হচ্ছে, বিভিন্ন পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য বাজেটের টাকা, কোনো কেন্দ্রীয় সরকারের সেখানে কোনো পারফরমেন্স নেই। কেন্দ্রীয় সরকার এখান থেকে জিএসটি, আয়কর তুলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন কর বাবদ পশ্চিমবাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বিভিন্ন প্রকল্পে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই ক্ষমতার মধ্যে যেভাবে উন্নয়ন করছেন, আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে তার ডিভিডেন্ড নিশ্চয়ই পাবেন। আপনি বলতে চাইছেন উন্নয়নের জোয়ারে ভাসছে, যে কারণে দুর্নীতির কথাও কি আসছে? আর দুর্নীতি, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় ভালো খারাপ দুটো দিকই আছে এবং সেই ভালো খারাপের দিকের মধ্যে খারাপ মানুষ নিশ্চয়ই দলের মধ্যে তারা অনুপ্রবেশ করেছিল এবং তাদেরকে আমরা যথাযুক্তভাবে ব্যবস্থা নিয়েছি। যে অভিযোগ জিরো টলারেন্স নীতিতে যে অভিযোগগুলো আমাদের সামনে এসেছে বা মানুষ যে অভিযোগগুলো করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম এবং দলও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এ নিয়ে আপনার কাছে আসবো, কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও আসবো, আর যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম যে শাস্তির কথা সে নিয়েও আসবো। কিন্তু তার আগে আমি আসছি বর্ষিয়ান কংগ্রেস নেতা, উন্নয়নের জোয়ারে ভাসছে পশ্চিমবঙ্গ, সেটা আমি দেখতে পাচ্ছি না। কারণ যে উন্নয়ন, যেমন মালদা টাউনের কথা বলছি, যে মিউনিসিপ্যাল এরিয়া, মানে দুপুরে 10টার সময় নোংরা নিয়ে যাচ্ছে, ওই জাল জঙ্গল নিয়ে যাচ্ছে, তখন কিন্তু অফিস লেগে গেল। এখন পর্যন্ত আমরা কলকাতা দেখেছি যে সকাল হতে না হতে জঞ্জাল সব সাফা হয়ে যায়। এখানে সেটা হয় না। আপনি দেখবেন রাস্তার ধারে 14 টাকার গাড়ি দাঁড়িয়ে আছে, তার কোনো ভূক্ষেপ নেই মিউনিসিপালিটি, মানে রাস্তাতে রেখেছে গাড়ি। যত গাড়ি ঘোড়া রাস্তাতে রাখাই হচ্ছে এখানকার লোকের কাজ। আমার বক্তব্য হচ্ছে, কেন্দ্রীয় সরকার আজকে সংবিধান পাল্টাতে চলছে
এই যে ব্রিটিশের সংবিধান ছিল সেটাকে পাল্টাতে চলছে, মানে তাহলে ব্রিটিশ মানে এই আম্বেদকর তাহলে ব্রিটিশ ছিলেন? আম্বেদকর নিশ্চয় ব্রিটিশ নয়। একদমই না। তাহলে কেন আজকে এই প্রশ্নটা উঠছে ভারতবর্ষের মোদী সরকারের, যে আজকে বলছে যে আমাদের সংবিধান পাল্টাতে হবে? তাহলে সংবিধান তাহলে ওর নিজস্ব, ভারতবর্ষটা ওর নিজস্ব, ভারতবর্ষের মধ্যে ও আমরা কেউ নয়। যেমন সংখ্যালঘু সংখ্যা মানে যারা সংখ্যা গরিমা আছে তারা সবাই কেন এই এই আওতায় পড়ছে? যেটা ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন 370 ধারা ছিল, কিন্তু আজকে এটা উঠে গেল। এই সেটা তো ক্ষমতায় আসার আগেই মোদী সরকার বলেছিল যে 370 উঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই আছে, উঠিয়ে দিবে। এই অনেক সংবিধান পাল্টাতে শুরু করেছে। এবার যদি পাস করেন উনি, তাহলে মোদী সরকার সমস্ত সংবিধান পাল্টিয়ে দেবেন। আমরা জানি এটা হিন্দু রাজ্য দেশ করবে, কিন্তু অনেক হিন্দু রাষ্ট্র আছে, আমরা দেখেছি তাদের সমান অধিকার আছে। পাশে বাংলাদেশও আছে, পাশে আরও কি বলে নেপাল আছে, পাকিস্তান আছে, কিন্তু আপনারা দেখবেন কোথাও গণ্ডগোল নেই। যেগুলো গণ্ডগোলের কথা মানুষ বলে সেটা হচ্ছে ভুয়ো কথা। আমি যতটুকু জানি, ভালো করে এটা জানি যে এটা ভুয়ো কথা। একটা কথা বলে রাখা প্রয়োজন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে হোক কিংবা নির্বাচনে লড়ার সময় হোক, ওরা যে এক ধার্মিক দল, ধর্মীয় কেন্দ্রিক দল, তা কিন্তু তারা লুকিয়ে রাখেনি। তা আগেই পরিষ্কারভাবে ওরা কিন্তু বলেওছে, এবং ওদের ইস্তেহার যা সেখানেও কিন্তু উল্লেখ আছে। আমি আবার কথা বলবো, আপনি কি বলবেন আমাদের রাজ্যকে নিয়ে, আপনাদের দেশকে নিয়ে, উন্নয়ন নিয়ে? না, উন্নয়ন তো হচ্ছেই, চরম উন্নয়ন। একটু উনি তো দেখতে পাচ্ছেন না খালি চোখে। না, উনি অ্যাকচুয়ালি যেটা প্রথমে বললেন যে এই শহরের যে জঞ্জাল হ্যান ত্যান অমুক তমুক, অ্যাকচুয়ালি উনি শহরের বাসিন্দা না। উনি ওনার বাড়ি, ওনার যে ভোটার, উনি সুজাপুরের। উনি এখানে যেটা পার্কিং ব্যবস্থা বলেন, আমি যতদূর দেখেছি উনি কোনোদিনও পার্কিংয়ে গাড়ি রাখেন না। এখানে 11 জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে গোটা শহরে, কিন্তু ওনার যে গাড়িগুলো আসে সেগুলো বিনা পার্কিংয়ে থাকে। আচ্ছা, অচল অবস্থা একটা সৃষ্টি উনিই করেন, আর উনি অভিযোগ করছেন। এবং জঞ্জাল পরিষ্কার, একটা বিরাট শহর, এটা একটা নর্থ এবং সাউথের মিডল এই মালদা। এখানে লক্ষ লক্ষ মানুষের বাস, এবং প্রতিদিন গ্রামে গঞ্জ থেকে, এবং আপনাদের যে এখানে যে মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজে আমাদের ঝাড়খণ্ড থেকে, আমাদের পাশের অন্যান্য সব ডিস্ট্রিক্ট থেকে, আমাদের সমস্ত জায়গা থেকে, আমাদের আজকে বিভিন্ন স্টেট থেকে এখানে মেডিকেল কলেজে কমিউনিকেশনের জন্য এখানে আসে এবং ভালো চিকিৎসার জন্য আসে। বাংলাদেশ থেকেও আছে। এখানে বাংলাদেশ বলে নয়, বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট আছে, যাদের আছে, তারা তো গোটা পশ্চিমবঙ্গে চিকিৎসা যেমন আছে সেরকম মালদাতেও আসে। যারা মালদাতে আত্মীয় স্বজন আসে তাদের কাছে আসে, পাসপোর্ট ভিসা নিয়ে আসে, এবং মালদা মেডিকেল কলেজে ওরা প্রয়োজনে চিকিৎসা করে। এবং এই শহর হচ্ছে বারবার পুরস্কৃত হয়েছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি। এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন সিপিএমের ছিলেন, তখনও ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এক্সিলেন্সি ওয়ার্ড পেয়েছিলেন, এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পরিবেশের দিক দিয়ে প্রথম স্থান পেয়েছিলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর নেতৃত্বে। তো সেই সমস্ত ওনার এগুলো জানা নেই, উনি এখানকার বাসিন্দা নন, শহরের বাসিন্দা নন। উনি তো দীর্ঘদিনের কংগ্রেস নেতা, বর্ষিয়ান কংগ্রেস নেতা। না, উনি দীর্ঘদিনের কংগ্রেস নেতা না। উনি আজকে মাত্র 6 মাস হলো উনি কংগ্রেস করছেন। 6 মাস হলো কংগ্রেস? হ্যাঁ, উনি দীর্ঘদিনে, আমরা ওনাকে কোনোদিনও কংগ্রেসের কোনো মিছিল মিটিংয়ে দেখিনি। একসময় আমরাও কংগ্রেস করেছি, কিন্তু উনাকে আমরা কংগ্রেসে কোনোদিনও দেখিনি, হ্যাঁ, বা কেউ শুনেও নি যে উনি কংগ্রেস করতেন। উনি মাস 6 হলো কংগ্রেসে কোনো এক কারণে এসছেন, বা থাকবেন কিনা সেটাও জানি না। তবে আগামী দিনে আমাদের যেটা উন্নয়নটা কিন্তু থাকবে। আমরা যেটা জানতে পারছি যে 6 মাস হলো উনি নাকি কংগ্রেসে এসেছেন, শহর সম্পর্কে কিছু জানেন না, কিন্তু তবু এই শহরের বাসিন্দা, শহরের পাশাপাশি হলেও বাসিন্দা, কথা বলবো। আর তাছাড়া এখানে কথা বলেছিলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। আপনি কথা বলছেন কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, কিন্তু কেন্দ্র সরকার হিসেব চাইছে, আপনারা নাকি দিচ্ছেন না। তার উপর 100 দিনের কাজের টাকাতে দুর্নীতি হয়েছে, কাজের টাকাতে ঘাপলা হয়েছে, যে কারণে 4টে জেলাকে ফাইন করা হয়েছে, পেনাল্টি দিতে হয়েছিল, তার মধ্যে মালদাও ছিল। কি বলবো? দেখুন,
যে কোনো উন্নয়নমূলক কাজ সরকারি কর্মচারী দ্বারা সংগঠিত হয় এবং তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। এখন বিষয়টা হলো যে দুর্নীতি গোটা ভারতবর্ষ থেকে উঠে গেছে বা গোটা পৃথিবী থেকে উঠে গেছে সেটা বলা যাবে না। আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সব থেকে 100 দিনের কাজের অভিযোগ উত্তরপ্রদেশেও যেমন রয়েছে, গুজরাটেও রয়েছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতেও রয়েছে। এবং সে দুর্নীতির জন্য যত কমিশন গঠন করা এবং যে কটা প্রশ্নের উত্তর চাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে ফাইন করা, যেগুলো কাজ সেগুলো কিন্তু সুচারুভাবে আমাদের প্রশাসনকে কেন্দ্রীয় তদন্তকারী দল যা যেটা করতে বলেছে আমরা করেছি। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে 2021-এ জ্বালানা বুঝতে পেরে 2021-এ যেভাবে কার্পেট ভঙ্গিম করে পশ্চিমবাংলাকে ক্ষমতায় আনার জন্য বিজেপি চেষ্টা করেছিল, সেটা না করতে পেরে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো নেত্রীকে জব্দ করতে এবং পশ্চিমবাংলার বাঙালি সমাজকে ভাতে মারার চক্রান্ত করতে, যে সংবিধান সম্মত, যেটা ইউপিএ সরকারের আমলে আনা হয়েছিল, যে সরকারের শরিক তখন তৃণমূল। আপনি বলছেন ভাতে মারার চক্রান্ত, কিন্তু রেশন দুর্নীতি তো বাংলায় হচ্ছে। না, দুর্নীতি আপনারা তো বলেছি যে দুর্নীতি কোথায় নেই, ভারতবর্ষে কি দুর্নীতির বাইরে? তা বলে আমি দুর্নীতির পক্ষে কোনো সাফাই দিচ্ছি না, কিন্তু দুর্নীতি যখন হয়েছে, দুর্নীতির তদন্ত হচ্ছে এবং তদন্ত অনুযায়ী তারা সাজা পাচ্ছে। কিন্তু এটা বলা যাবে না যে দুর্নীতির যেগুলো প্রশ্ন এসেছে কেন্দ্রীয় তদন্তকারী দলের সামনে, রাজ্য সরকার তা ঠিক মতন উত্তর দিয়েছে। এবং আমরা কোথাও শহরে, আজকে শহরে প্রায় দু বছর ধরে বাড়ি করার টাকা দেয় না। গোটা শহরে তো আগে শহরে প্রায় 70% টাকা রাজ্য দেয়, 30% টাকা কেন্দ্র দেয়, কিন্তু সেই 30% টাকাও তারা ছাড়ছে না। আমি তো আপনাকে এর আগেই বলেছি 1.5 লক্ষ কোটি টাকা আমাদের জিএসটি, আমাদের বিভিন্ন আয়করের যে পার্সেন্টেজ, এখান থেকে যে আয়কর নিয়ে যান তার একটা পার্সেন্টেজ রাজ্য পায়। এবং এখানে কোনো ব্যাংকগুলো লোন দিতে অনিয়া, আমাদের যারা উদ্যোগপতি তাদেরকে লোন দিতে অনিয়া, এখানে ব্যবসা করছে কিন্তু এখানকার লোন দিতে অনিয়া। এই যে পরিস্থিতি সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার এবং গোটা ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থা করার সাথে ইডি, সিবিআই বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে যেভাবে ভারতবর্ষে বিরোধী গলাকে দমন করার চেষ্টা হচ্ছে, এই বিরুদ্ধে একমাত্র মমতা ব্যানার্জি হচ্ছে লড়াইয়ের উল্লেখযোগ্য মুখ। আর মমতা ব্যানার্জি এমন একটি মুখ, যে মুখে তিনি বলেছিলেন যখন ইন্ডিয়া জোট তৈরি হয় যে সিট অ্যাডজাস্টমেন্টটা কিন্তু বলেছিলেন 300টি সিটে কংগ্রেস লড়ুক আর 243 সিটে আমাদের মতো দলগুলোকে ছেড়ে দেওয়া হোক। কংগ্রেসকে বারবার বলা সত্ত্বেও তারা মনে করেছিল যে মধ্যপ্রদেশে জিতে যাবে, তারা মনে করেছিল রাজস্থানে জিতে যাবে, তারা আরেকটা করে স্টেট আমার মনে পড়ছে না, রিকল হচ্ছে না, তার ছত্তিশগড় ওরা জিতে যাবে, তারপরে দাদাগিরি করবে। কংগ্রেসের একটা সামন্ততাত্ত্বিক মনোভাব আছে, রাজ্যপাট নেই, কিন্তু রাজা রাজা ভাবটা সেই যে স্বাধীনতার উত্তর পর থেকে কংগ্রেসের বর্তমান নেতৃত্ব যে রাজা রাজা ভাবটা, এরা ভেবেছিল যে তাদের শর্তে জোট করতে হবে, কিন্তু সেই শর্ত তো হবে না। মমতাদির কথা ছিল পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে লড়তে হবে। তৃণমূল যে সিটটা আমাদের দিদি এখানে ঘোষণা করেছিলেন, মালদার 2টো সিট ছেড়ে দিতে চেয়েছিলেন, মালদার উত্তর মালদা, দক্ষিণ মালদা 2টো সিট ছেড়ে দিতে চেয়েছিলেন এবং গত বিধানসভা নির্বাচনের ভোটের পার্সেন্টেজ হিসাবে কংগ্রেসকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কংগ্রেস এখনো আমাদের কাছে খবর যে 10-12টা সিট নেবে। এইসব অযুক্তির দাবির কাছে তো থাকতে পারে না। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা ব্যানার্জির প্রশ্নাতীত যোগ্যতা আছে এবং মানুষ মনে করে যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে যে দলটি লড়ছে তার নাম তৃণমূল কংগ্রেস। অবশ্যই কথা হবে, ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস লড়ছে কি লড়ছে না, এবং ইডি সিবিআই নিয়েও কথা হবে। তাছাড়া কিছুক্ষণ আগে উনি বলেছিলেন যে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে যথাযথভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এ নিয়েও কথা হবে। কিন্তু সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের চর্চা হচ্ছে চায়ের আড্ডায়, চর্চা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্নীতিকে কেন্দ্র করে ইডি সিবিআই নিয়ে, তার সাথে চর্চা হচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনাকে নিয়ে। আর কথা বলবো, অনেকজন রয়েছেন, কি বলবেন আমাদের যে রাজ্যের এই মুহূর্তে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে আসন্ন লোকসভা নির্বাচনে কে জিতবে? তৃণমূল কংগ্রেস, অবশ্যই। আমরা তো এই কারণে তাই মনে করছি যে 42-42। কিন্তু মোদি তো বলছে 400 পার।
দেখুন মোদি তো যেখানে বসে ডিসিশন নিচ্ছেন সেটা মোদি অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছেন। 400 পার করতে গেলে তার যে সংখ্যার যে নিরিখ দরকার সেইখানে সেটা চিন্তা ভাবনা করতে হবে। পশ্চিমবঙ্গের একটা রাজ্য যেখানে 42টা সিট রয়েছে, মোদিকে আগে এখানে এসে এখান থেকে ওকে আগে 30টার উপর সিট নিয়ে বেরোতে হবে, তবে কি তাকে ওই 42 33টা পেয়ে যাবে বলেছে। অঙ্ক তো সবাই করছে, আমরা তো বলছি 42-এ 42। তার উপর আবার সিপিএম কংগ্রেস আছে, আপনারা আবার ইন্ডিয়া জোটে। তারা তো শূন্য, অবস্থান নেই কোনো। তারা শূন্য, তারা আবার বলে তারা নাকি জেলেও শূন্য। ওনারা তো সবসময় বলবেন যে তাদের কাউন্ট ধরে রাখবেন, কিন্তু শূন্যতে শূন্যই থাকবেন ওনারা, তাদের প্রতি কোনো সমর্থনই নেই। অবশ্যই, এবং এ নিয়ে কথা হবে। আমাদের সাথে বলছেন যে কংগ্রেস নেতা রয়েছেন, আপনি নাকি 6 মাস এসেছেন, আপনি এসব কিছু জানেন না। সেটা তো আমি বলবো কেন, জনগণ বলবে। এখানকার যারা আমার বন্ধু বান্ধব আছে, আমি 6 মাসে এসছি না 12 মাসে এসছি। আমি অ্যাকচুয়ালি জেলা পরিষদে বিরোধী দলের নেতা হিসেবে বেশি দিন নেই, আর রাজনীতি আমি খুব একটা করতাম না। আমার কাজ হচ্ছে সমাজ সেবা করা, এই ছিল কাজ। যাই হোক, আমাকে কোনো কারণবশত দাঁড়াতে হয়েছে। আমি প্রচুর ভোটে জিতেছি, যেটা ওয়েস্ট বেঙ্গলে জিতেনি। এবার কথা হলো, আজকে আমরা যে মালদাতে বাস করছি, এমন কোনো দিন নেই প্রশাসন এত কুকর্মর সাথে জড়িত যে একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে। এই বেশ কিছুদিনের মধ্যে 7টা 8টা হয়ে গেল, কালকেও 2টো হয়েছে। কেন? অন্যান্য ডিস্ট্রিক্টে তো হয় না। আর ওনারা বলছেন আমরা 42 আগের বছর এখানে আমরা পেয়েছি একটা, ওনারা নীল, একটা বিজেপি। এবারও তাই হবে, সব নীল, একটা কংগ্রেস পাবে, 2টোও পেতে পারে। মানে 3টে পাবে না। 3টা পাবে না, 3টা নেই, 2টো তো, উত্তর মালদা দক্ষিণ মালদা, দুটোও পেতে পারে, কিন্তু ওদের নীল, এটুকু বলতে পারি। অবশ্যই ওদের নীল। এবং আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখানে কিছুক্ষণ আগে কাউন্সিলর বাবু বলেছিলেন যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বলেছেন, যদিও ক্যাস্টো জেলে রয়েছে, তার পাশেই কিন্তু মমতা রয়েছেন, দল রয়েছে। দেখুন, যে কোনো বিচারাধীন বিষয় নিয়ে টকশোতে কথা বলাটা অনুচিত। অনুব্রত মণ্ডলের বিচার ব্যবস্থার মধ্যে রয়েছেন, প্রাইমারি অভিযোগের ভিত্তিতে রয়েছেন, সেটা এখনো প্রমাণ করতে পারেনি। দল মনে করছে যে আমাদের অনুব্রত মণ্ডল সেই জায়গায় নেই, আমাদের দলীয় অনুসন্ধান টিমও দেখেছে নেই, সুতরাং অনুব্রত মণ্ডলের উপরই দল ভরসা রেখেছে। এখন কেউ জেলে থাকলে, সেই যে অনেকেই জেলে গেছিল, অমিত শাহ জেলে গিয়ে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, পি চিদম্বরমও জেলে গিয়েছিল, অনেকের। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যে ওর কাছ থেকে যে টাকা পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু দলের ব্যবস্থা নিতে অনেক সময় লেগে গিয়েছিল। না, এটা আপনার হবে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ওটা দেখানো হয়েছিল, এবং এটা মিডিয়া সন্ত্রাসও কিছু হয়েছে, কার টাকা কখন কাকে দেখাচ্ছে না কিভাবে করছে সেটাও একটা বিষয় ছিল। তো যখন যদি অভিযোগ প্রমাণ হবে, পার্থ চট্টোপাধ্যায়কে ঠিক সঠিক জায়গায় তখন সঠিকভাবে তার মন্ত্রিত্ব থেকে তাকে অব্যাহতি, দল তার সঙ্গে সমস্ত সংসর্গ ত্যাগ করেছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারেও আপনি বিষয়টা দেখেছেন যে তাকে মন্ত্রিসভা থেকে, রাজ্যপালের সুপারিশ করে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য যে, আমি একটা কথাই আপনাকে বলেছিলাম যে ইডি সিবিআইকে দিয়ে বিরোধীদের উপর আরও আক্রমণ আসবে, সেটা শুধু তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হবে সেটা নয়। এখানকার বাংলার কংগ্রেস দুর্মুখ নীতি নিয়ে চলে, পশ্চিমবাংলার ক্ষেত্রে ইডি সিবিআই হানা দিলে সেটা হয়ে যায় অরিজিনাল, আর যখন তাদের কংগ্রেস শাসিত রাজ্যে যেখানে হানা দিচ্ছে সেটা আবার ডুপ্লিকেট, সেটা নয়। ইডি সিবিআইকে কেন্দ্রীয় সরকার যেভাবে কাজে লাগাচ্ছে, আগামী দিনে আমরা দেখতে পাবো যে, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে একদলীয় শাসন ব্যবস্থা, সেটা চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের সংবিধানকে চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল রুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী তো যে বহুত্ববাদ রয়েছে, সেই বহুত্ববাদকে ধ্বংস যারা করছে, এই বহুত্ববাদকে ধ্বংস করে মানুষ সাময়িক বিভ্রান্ত হচ্ছে। আজকে আপনারা বলছেন বিজেপির রেজাল্ট হচ্ছে, সেই রেজাল্টের পিছনে অনেক রকম কারণ আছে। এই রেজাল্টের পিছনে অনেক রকম মানুষের আবেগকে নিয়ে যারা খেলা করছে, এই পলিটিক্স কিন্তু ভারতবর্ষে বেশি দিন চলবে না।
লাস্টে কিন্তু মানুষের কাছে অন্ন বস্ত্র ক্ষুধা, যার সূচকে মোদী সরকার এমন কোনো দাবি করতে পারবেন না যে এই প্রিমিয়াম যেটা ভারতবর্ষের যে সমস্যা, অন্ন বস্ত্র ক্ষুধা, শিক্ষা এবং তার কর্মসংস্থান, বছরে 2 কোটির চাকরি, 15 লক্ষ টাকা ব্যাংকে, কোনো মানুষকে কিন্তু সেই জায়গায় যায়নি। আজকে গরিব মানুষ আরও গরিবতর হয়েছে, বড়লোক হয়ে যাচ্ছে, মিডিল ক্লাসের অবস্থাও ততই বছর, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। এখন এইটাগুলোকে দৃষ্টি থেকে ঘোরানোর জন্য বিভিন্ন ধর্মীয় ইস্যু, যে ইস্যুটাকে নিয়ে মানুষ মানে যার মানে দুর্বলতা, সেই দুর্বলতায় ঘা দিয়ে সাময়িক যে লাভ, সেই লাভটা বিজেপি করার চেষ্টা করছে। সেই লাভ বিজেপি করার চেষ্টা করছে, কিন্তু আপনার কাছে একটু আসবো যে কংগ্রেস বাংলায় দুমুখ নীতি নিয়ে চলে। দুমুখ নীতি নিয়ে চলে না, এটা ইডি সিবিআই যদি পশ্চিমবঙ্গে আসে, ইন্ডিয়াটা উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বলেন ইন্ডিয়া টোটাল বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা বলছি না। তো আজকে উনি করলেন আর উনি ভাঙছেন, এটাই আমার সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে উনি করলেন আর উনি ভাঙছেন। এই নারা যে বললেন এই 2টো সিট দিতে চাইছিল, দ্যাট ইজ ফেক ডায়লগ। 2টো সিট ওয়েস্ট বেঙ্গলে দিতে চেয়েছে, ওয়েস্ট বেঙ্গলে 2টো সিট পাবে, গত বছর পেয়েছিল 2টো সিট, এটা ঠিক। কিন্তু আমাদের মানে কংগ্রেস পার্টি অন্তত অনেক এগিয়ে আছে এখন, অন্তত বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে। তাহলে আপনি বলতে চাইছেন যে তৃণমূল থেকে বেশি আসন পাবেন আপনারা? না, বেশি আসন পাবো না, তবে ভালো ফল হবে। ওদের মতো আমি বলতে পারবো না যে 42-এ 42, তবে ভালো ফল হবে। আমার কেন সেই কনফিডেন্স কি নেই কি 42-এ 42-এ 42? আমি তো বলছি না, বিজেপিও বলতে পারে না যে আমি 42-এ 42। বিজেপি তো বলছে 33 বলছেন। এবার ভোটের পরে আপনারা দেখে নেবেন 42-এ উল্টো হচ্ছে না হচ্ছে, উল্টোও হতে পারে, তারপরে হয়তো আরো ডিমোশন হতে পারে। কিন্তু যে ওনারা বলছেন, এটা তো বলতে হয়। আপনার ছেলেকে কোনদিন বলে যাবেন আমার খারাপ ছেলে, যতই চুরি করুক বলবে না যে আমি চোর। অর্থাৎ মালদায় যে বলছে এই যে আমাদের বিরোধী দলনেতা সাহেব আনন্দ বাবু, তো এটা যে বলছে মালদায় নীল, অ্যাকচুয়ালি এখানে এদের কোনো এখন সাইনবোর্ড হয়ে গেছে কংগ্রেস। এই যে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, ওদের একটাও কাউন্সিলর নাই। এই যে ইংলিশ বাজার ব্লক পঞ্চায়েত সমিতি, ওদের হাতে নেই। মালদায় 12টা এমএলএ সিট, একটাও নাই। সিপিএম এর সাথে জোট করার পরেও একটা পায়নি। তো যে মানুষ ক্লাসে ফেল করছে, সে এখন বলছে কলেজে গিয়ে আমি ফার্স্ট হব। তো এই অবস্থা হয়েছে কংগ্রেসের। কংগ্রেস একটা পেয়েছিল, আপনারা তো নিয়ে নিলেন। না, আমরা নিয়ে নিই সাগরদিঘি থেকে না, আমরা সাগরদিঘি থেকে, যেমন উনি নিজে এসছেন স্বেচ্ছায়। আপনি এই নির্বাচনের পরে উনাকেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হতে। অতএব উন্নয়নটা এত আমাদের হচ্ছে এবং মানুষ যেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকার পাচ্ছে, তাতে হয়তো আগামী দিনে এর পরের বার যখন আপনি আসবেন এই ডিবেট করতে, তখন দেখবেন উনিও আমাদের এই উন্নয়নে সামিল হয়েছেন, বাইরন বিশ্বাসের মতোই। অবশ্যই তা তো সময় বলবে। উন্নয়নের সাথে নাকি সবাই সামিল হচ্ছেন। আর আসন্ন যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি, অর্থাৎ আমাদের দেশের রাজনীতি এখন খুব চরম পর্যায়ে রয়েছে। আর আরও একটা কথা বলে রাখা প্রয়োজন, যখনই নির্বাচন চলে আসে পশ্চিমবঙ্গে, আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স অধিক পরিমাণে হয়। আমরা চাইবো যেন না হয়। তা সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী নিয়ে হবে না রাজ্য পুলিশ নিয়ে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন। আর সত্যিই কি কংগ্রেস পরবর্তীকালে তৃণমূলের সাথে সামিল হবে কি না, তা তো সময়ই বলবে। কিন্তু চায়ের আড্ডা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।